দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বুদ্ধদেব বসুর লেখা একটি বড় গল্প রাত ভোরে বৃষ্টি এর তৃতীয় পর্বটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প রাত ভোরে বৃষ্টি। যেন একটা বাঁধ ভেঙে গেল। বন্যা আমাকে নিয়ে গেল ভাসিয়ে। কিংবা যেন মস্ত কালো মেঘ সকাল থেকে জমেছিল স্তব্ধ, কালো, আরও কালো, একটা আবছা নীল, গুমোট গরম সুরঙ্গের মতো হয়ে উঠল দিনটা। তারপর সন্ধেবেলা হঠাৎ গর্জনে ফেটে পড়ল অঝোর, মুচড়ে ছিঁড়ে নিংড়ে নিল আমার শরীরটাকে। নিঃশেষে এই তুমি করেছ আমাকে জয়ন্ত, আমি তোমার জন্য 100 লোটন হয়ে উঠেছিলাম। আমার ছোট্ট শরীরটার তলায় অমন প্রকাণ্ড একটা কালো মেঘ কোথায় লুকিয়ে ছিল এতদিন? তবে কি নয়াংশুকে আমি কখনোই ভালোবাসিনি? বাসিনি তা নয়, কিন্তু ওকে আমি পুরোপুরি কখনোই দিইনি নিজেকে। এতদিনে সেটা বুঝতে পারছি। একটা অংশ সরিয়ে রেখেছি না জেনেই। সেই গোপন গভীর চরম অংশ তোমারই জন্য আমি জমিয়ে রেখেছিলাম জয়ন্ত। সে আমার স্বামী। রাতের পর রাত, বছরের পর বছর আমি শুয়েছি তার পাশে। তার আর আমার সন্তানই বুনি। কিন্তু ওসবে কিচ্ছু এসে যায় না। কয়েক মিনিট সময়ের মধ্যে বিনা চিন্তায়, বিনা ইচ্ছায়, বিনা ভালোবাসায় কি স্ত্রীলোকের গর্ভে সন্তান আসে না? আমি এখন বুঝতে পারছি যে 7 সন্তানের মা হয়েও কোনো মহিলা কুমারী থেকে যেতে পারেন। হয়তো ঘরে ঘরে এমন গৃহিণী অনেক আছেন যারা একটা বোবা শরীর নিয়ে কাটিয়ে দিয়েছেন 30 বছরের বিবাহিত জীবন, আর তারা জানেন না পর্যন্ত। আমিও কি জানতাম যে আমার গোপন রহস্য? জয়ন্তর সঙ্গে দেখা না হলে অংশু পারেনি, নতুন বিয়ের পরেও কখনোই পারেনি আমাকে নিজের মধ্যে থেকে এমন করে টেনে বের করে আনতে, ভাসিয়ে নিয়ে ডুবিয়ে দিতে। অঝোর মেঘ ঝরে ঝরে পড়ল নিঃশেষে। মেয়েরা কখন জানতে পারে যে তারা মেয়ে মানুষ? সকলের বোধহয় এমন হয় না। আমি ভয় পেয়ে কেঁদে ফেলেছিলাম হঠাৎ একদিন আমার ফ্রকে রক্তের দাগ দেখে। স্কুলে ছিলাম তখন, টিফিনের লুকোচুরি খেলছি। শাড়ি পরা মেয়েরা হাসলো আমার কান্না দেখে। হেডমিস্ট্রেস সঙ্গে সঙ্গে দায় দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। ভেবেছিলাম আমার কোনো সাংঘাতিক অসুখ করেছে, হয়তো মরেই যাব। মা আমাকে শান্ত করলেন, আদর করলেন। তার মুখের 2-1 কথা শুনে হঠাৎ একটা ঝাপসা অনুভূতি হলো আমার। সেই 12 বছর বয়সেই যেন বুঝে নিলাম যে সব স্ত্রীলোক সমবয়সী, এক রহস্যময় জগতের সমান অংশীদার, যাতে পুরুষের কোনো অংশই নেই, কিন্তু অধিকার আছে, যা আসলে পুরুষের জন্যই তৈরি হয়েছে, হচ্ছে অথবা হয়েছিল। আমার অবাক লাগতো এই ভেবে যে সেই রহস্য আমাকেও খুঁজে পেয়েছে, এই ক্লাস 6-এর বেনি দোলানো বাচ্চা মেয়েকে। একটু গর্বও হলো। 13তে পড়ার আগেই আমাকে শাড়ি ধরিয়ে দিলেন আমার মা। বাঙালি মেয়েদের জীবনে সেটা একটা বিরাট দীক্ষা। সেকেলে বামুন ছেলেদের পৈতে হওয়ার মতন। শাড়ি প্রথমে যতই বিশ্রী লাগুক, মনে হোক স্কিপিং রোপের মতো ছোটাছুটির শত্রু, তবু সেটাই নারীত্ব, সেটাই রূপ, সেটাই সম্মান। কি করুণ চেষ্টা আমার ফুটে ওঠা বুকের রেখা ঢাকতে। কি লজ্জা তা নিয়ে। ঘুমোবার আগে নিজেকে মুড়ে রাখি আঁচলের এনভেলপে। ভিতরে 1 লাখ টাকা দামের চিঠি আছে,
তা জানি বলেই। হঠাৎ একদিন আমার চোখে পড়ল, যা বাড়ির আর কেউ লক্ষ্য করেনি, যে আমাদের বাথরুমের দরজায় ছোট্ট একটা ফুটো আছে, ছোট্ট এক রত্তি। আমার কোড়ে আঙুলের ডগাও তাতে ঢোকে না। কিন্তু আমি নিরিবিলির সময় অনেক পরীক্ষা করে প্রমাণ পেলাম। এক চোখ বুজে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম সেই ফুটো দিয়ে ঝাপসাভাবে ভিতরটা দেখা যায় কি না। আর তখন থেকে আমি নিয়ম করে নিলাম যে কাগজের ছিপি দিয়ে ফুটো বন্ধ না করে স্নান করতে ঢুকবো না। যদি বা কোনো অসাধু লোক ওত পেতে থাকে আমাকে দেখার জন্য, আমার কোনো মামাতো বা খুড়তুতো ভাই বা বাবার কোনো ছাত্র যারা সব সময় আসা যাওয়া করে, তারপর সেই নিরন্ধ্র গোপনতায় স্নানের আগে কিংবা পরে মাঝে মাঝে আয়নায় দেখতাম নিজেকে। যেদিন ছুটি তারা নেই, আমার সূর্যি চাঁদের উদয়মান সৌন্দর্য, আমার রোগা নগ্ন ভয় পাওয়া উল্লাসিত শরীর, আমার প্রথম বর্ষার কদম ফুল, আমার সরু কাঁধ, ডিমের মতো তলপেট, আমি কোমল হাতে আদর করি তাদের। মনে মনে বলি, তোরা ভালো, তোরা আমার, তোরা আর একজনেরও, সবুর কর। কলেজে যখন উঠলাম তখন আমার শরীর নিয়ে লজ্জা নেই। আমি লম্বায় মাকে ছাড়িয়ে গিয়েছি, আমাকে আর রোগা দেখায় না। লোকেরা বলাবলি করছে আমি নাকি দেখতে ভালো। এক ধরনের সরলভাবেই আমি সুখী ছিলাম তখন। মেয়ে হয়ে জন্মেছি বলেই সুখী। নানান রঙের নানান ফ্যাশনের শাড়ি জামা পরতে পারছি বলেই সুখী। মা আমাকে একদিন তার গয়নার বাক্স খুলে খুঁটে খুঁটে সব দেখালেন। বিছে হার, মটরদানা হার, হাঁসুলি, জড়োয়া নেকলেস, জড়োয়া কঙ্কন, চায়রা, আরও কত কিছু, যা মাকে খুব কমই পড়তে দেখেছি। আমি মুখে বললাম, ওরে বাবা, কী সব জবরজং, ভাগ্যিস এখন আর অত গয়না পরার চল নেই। কিন্তু মুগ্ধ হলাম এই কথা ভেবে যে একটা মাত্র শরীর সাজাতে অত কিছু দরকার হতে পারে, বা দরকার বলে ভাবতে পারে লোকেরা। তারপর কোনো বিয়ে বাড়িতে বা বন্ধুর জন্মদিনে যেতে হলে মা যখন আমাকে এটা ওটা পরিয়ে দেন, আমি আপত্তি করি না। মনে হয় গয়নাগুলো আমাকে তাই করে তুলেছে যা আমি হতে চাইছি, নিজেকে যা মনে মনে ভাবছি তাই। আরও প্রমাণ পাই ছেলেদের চোখে আর ব্যবহারে। অনেককেই বোকা বা হ্যাংলা বলে মনে হয় আমার, কিন্তু অনিবার্যভাবে কয়েকটা খুচরো ব্যাপার ঘটে গেল আমার 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত। একটাতে প্রায় গুটি পেকে আসছিল, কিন্তু ছেলেটা হঠাৎ বিলেত চলে গেল, আর আমিও 2-1 পশলা কান্নার পর তাকে ভুলে গেলাম। যখন বিয়ে পড়ি কলেজে, আমার বেশ একটু খ্যাতি ছড়ালো, স্মার্ট বলে, সুশ্রী বুদ্ধিমতী সপ্রতিভ বলে। পড়াশোনাতে মোটেও গবেট ছিলাম না। যে কোনো অনুষ্ঠানে সকলের আগে আমার ডাক পড়ে। নয়াংশু যখন পড়াতে এলো আর আমি দেখলাম ক্লাসের সব কটা মেয়ে জিলজিল করে উঠেছে, আমার মনে অচেতনভাবেই একটা রেষারেষির ভাব জাগলো। খেলার ছলেই এগিয়ে গিয়ে আলাপ করেছিলাম ওর সঙ্গে, কিন্তু গম্ভীর স্বভাবের নয়াংশু সেই খেলায় এমন মোড় ফিরিয়ে দিল যে মাস 2-3 পরে আমারও মনে হতে লাগলো যে এটা একটা মরণ বাঁচনের ব্যাপার। আর আমার ভাগ্যে মা বাবারও মত হতে বেশি দেরি হলো না। যদিও মার ঝোঁক ছিল অন্য এক পাত্রের ওপর, তার এক বাল্যসখীর পুত্র, কিছুদূর নাকি কথাবার্তাও গড়িয়েছিল। আর বিয়ের পর রাতারাতি যেন অন্য একটা মানুষ জেগে উঠল আমার মধ্যে। অংশুর মা আর অন্যান্য বয়স্ক আত্মীয়দের মুখে বউ কথাটা শোনা যেন একটা জাদু মন্ত্রের মতো। ওই ছোট্ট বাংলা কথাটার যার কিছু অর্থ, যা কিছু রস, যা কিছু সুর, তাই যেন ভরে তুলতে লাগলো আমাকে। যেন এতদিন বাইরের চিকন চাকন সত্ত্বেও আমি একটা ফাঁপা খোলস ছিলাম। ওইভাবেই কেটে যেতে পারতো আমার জীবন, যদি না অংশু, যদি না জয়ন্ত, না আমি,
আমি এটা ঘটিয়েছি। মনে আছে জয়ন্ত, তোমার সঙ্গে আমার প্রথম দেখা? শীতকাল, অংশু অফিস থেকে ফিরল তোমাকে সঙ্গে নিয়ে। ছাইরঙা প্যান্টের ওপর টুইডের কোট তার পরনে, পরিষ্কার একটি নেকটাই। 8 ঘন্টা অফিসের পরেও পোশাক বা মুখে যেন পরিশ্রমের ছায়া মাত্র নেই। আর তুমি আধময়লা ধুতি পাঞ্জাবির উপর বিবর্ণ একটা জহর কোট, স্যান্ডেলে পায়ে 7 রাজ্যের ধুলো, আর লম্বা কালো বলিষ্ঠ শরীর তোমার। চশমার পিছনে চোখ দুটো উজ্জ্বল। আমাকে চা দিতে হলো, বসে থাকতে হলো সেখানে। অংশু যখন স্নান করতে গেল, শীতকালের সন্ধ্যাবেলা তার স্নান করা চাই, ভারী ফিটফাট মানুষ তো, তখন কথা চালাতে হলো তোমার সঙ্গে। এটাই নিয়ম এই বাড়ির। আমার স্বামীর বন্ধুবান্ধবদের আমিও বন্ধুর মতো ভাবব, তাদের আমার ভালো লাগুক আর নাই লাগুক। বিয়ের ঠিক 1 বছর পর নয়াংশু কলেজের মাস্টারি ছেড়ে ক্লাইভ স্ট্রিটে এক বিজ্ঞাপনের অফিসে চাকরি নিল। মাইনে হলো 1 লাফে 250 থেকে 450। আর সঙ্গে সঙ্গে উঠে এলো বেলেঘাটা থেকে এই ঝাউতলা রোডে নতুন তৈরি ঝকঝকে ফ্ল্যাটে। ফ্ল্যাটটিকে তার মন মতো করে সাজিয়ে নিল নয়াংশু। তার মতে আমাদের সত্যিকারের বিবাহিত জীবন এবার শুরু হলো। ওর অনেক বন্ধুবান্ধব, প্রায় রোজই সন্ধ্যায় কেউ না কেউ আসে। রবিবার সকাল 1:30টার আগে আড্ডা ভাঙে না। এক রাতে 10:30টা 11টা বেজে যায়। বেলেঘাটায় ওর বন্ধুরা এসে একতলায় বসত, আমি থাকতাম দোতলায়। আমার শাশুড়ি চা পাঠিয়ে দিতেন চাকরদের হাতে, কিংবা ওরা বেরিয়ে গিয়ে বসতো ফেভারিট কেবিনে, বা আড্ডা জমাতো অন্য কারোর বাড়িতে। এই ব্যবস্থা আমার মনে হতো স্বাভাবিক ও সঙ্গত, কিন্তু অংশুর তাতে আপত্তি। আমার কাছে তার বন্ধুদের গল্প করে সে, অমুকে ব্রিলিয়েন্ট, তমুকে চমৎকার কথা বলে। আমার সঙ্গে তাদের যে আলাপ হচ্ছে না, সেটা একটা আফসোস তার। আমি বলি, আমার অত আলাপ সালাপে কাজ নেই বাপু, বেশ আছি। সেটা আমার মনের কথাই, আমি অংশুকে নিয়েই তখন ভরপুর। কিন্তু সে আমায় বোঝায় যে পুরুষদের সঙ্গে না মিশলে বোকা থেকে যায় মেয়েরা, অশিক্ষিত থেকে যায়। নেহাত ঘর সংসার আত্মীয় মহলে আটকে থাকলে নাকি মানুষের বিকাশ হয় না, বিশেষ করে মেয়েদের। আলাদা ফ্ল্যাটে এসে অংশু প্রায় জোর করেই আমাকে তার আড্ডায় মেম্বার করে নিল। বন্ধুরা সস্ত্রীক আসেন খুব কম, কারো কারো বিয়েই হয়নি। সুন্দর সাজানো ফ্ল্যাট, শুধুমাত্র স্বামী স্ত্রীর সংসারের স্বাধীনতা, অঢেল চা, উপরে একজন মহিলার সঙ্গ ও সেবা। এমন বাড়িতে গুলজার করতে কার না ভালো লাগবে? কিন্তু সেই ঘর ভর্তি নতুন চেনা অল্প চেনা পুরুষ মানুষের মধ্যে সুধীন্দ্র দত্তর কবিতা থেকে আফ্রিকার রাজনীতি পর্যন্ত স্তর আলোচনা বিষয়ে তর্কাতর্কির মধ্যে বসে থাকতে আমার কেমন যেন লাগতো। তা নিয়ে কি নয়াংশু কখনো ভেবেছে? আমার অস্বস্তি হয়, হাঁফ ধরে যায়, চুপ করে থাকতে থাকতে ব্যথা করে চোয়াল। আমার মন কেমন করে মার জন্য, বাবার জন্য, বেলেঘাটার বাড়ির মেয়েলি মজলিসের জন্য। তাছাড়া খুব খারাপ লাগে, যেহেতু স্বামীর অবসরের সময় আমি তাকে কখনোই প্রায় একা পাচ্ছি না। আর তাই যদি না পেলাম, তাহলে যৌথ পরিবার ছেড়ে এসে লাভটা কি হলো? আমি প্রতিবাদ করেছিলাম, তোমার বন্ধুদের মধ্যে আমাকে কেন টেনে টেনে নিয়ে যাও সব সময়? কেন, তুমি কি পর্দানসীন? পর্দানসীন না হলেই বেদরকারে বসে থাকতে হবে? বেদরকারে কেন বলছো? এটা তো তোমারই বাড়ি। তাছাড়া সব সময় বসে থাকতে হবে তারও তো কোনো মানে নেই। ভালো না লাগলে উঠে যেও, কিন্তু চেহারাটা অন্তত দেখিও। কেন, তোমার স্ত্রী কি জনে জনে দেখানোর জিনিস? কি যে বলো! নয়াংশুর মুখে ছায়া পড়ল। তুমি না থাকলে অসম্পূর্ণ লাগে, এই আর কি। আমি একটু চুপ করে থেকে বললাম, কখনো কি তোমার ইচ্ছে করে না আমার সঙ্গে একা থাকতে? তোমার আমার একা থাকার জন্য সময়ের তো অভাব নেই। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, তার মানে তোমার বউ শুধু তোমার রাতের সামগ্রী? নয়াংশু গম্ভীর চোখে তাকিয়ে বলল, তুমি একজন ভদ্রমহিলা মালতী,
এসব ঠাট্টা তোমার মুখে মানায় না। একটু পরে আবার বলল, তোমার আমার বিয়ে হয়েছে বলে জগতে আর কারোর অস্তিত্ব নেই তা তো নয়। ঠিক এই যুক্তিটাই ব্যবহার করা যেত বেলেঘাটা যৌথ পরিবারের বিষয়, কিন্তু তখন আমার মুখে তা জোগালো না। নয়াংশুর সঙ্গে শিক্ষার কোনো তুলনাই হয় না আমার। সে কত বিষয়ে কত কিছু জানে তার ইয়াত্তা নেই। এই ধরনের কোনো তর্ক উঠলে শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হয়। কিন্তু আমার মনের মধ্যে একটা অভিযোগ জমে ওঠে, কোনো রবিবারেও আমাকে নিয়ে সিনেমায় যায় না কেন নয়াংশু? শহরে কত কিছু হয়ে যায়, যাতে সবাই যায়, তাতে কেন নিয়ে যায় না? ওর ওইসব ভালো লাগে না বলে আমি কেন শখ মেটাতে পারবো না? অবশ্য কোনো মহিলা প্রতিবেশী বা বাপের বাড়ি বা শ্বশুরবাড়ির কাউকে সঙ্গে করে আমি যেতে পারি নানা জায়গায় এবং গিয়েও থাকি। কিন্তু কেন যাবে না অংশু? আশেপাশে সব ভদ্রলোকই স্ত্রী নিয়ে সিনেমায় যান, শুধু নয়াংশুই বা যাবে না কেন? কেন সবই শুধু তার ইচ্ছে মতো হবে? আমি যদি হিন্দি ফিল্ম ভালোবাসি, সে হিন্দি ফিল্মেই বা যাবে না কেন? নিজের ভালো না লাগলেও আমাকে খুশি করার জন্য কি যেতে পারে না? আর তাছাড়া ওই আড্ডা, যাতে সে ঘন্টার পর ঘন্টা মশগুল হয়ে থাকে, আমার তাতে কি সুখ? আমি অনেক সময় উঠে চলে আসি, ওরা বিশেষ লক্ষ্যও করে না। শোবার ঘরে আলো নিভিয়ে শুয়ে থাকি একলা। আমার খিদে পায়, ঘুম পায়, কান্না পায়। ওদের হাসির শব্দে আমার রাগ হয়, ওদের সিগারেটের গন্ধে আমার মাথা ধরে। রাত বাড়ে, ওরা ওঠার নাম করে না। বাড়িটা যেন বাড়ি নয়, হোটেল, আর সেই হোটেল চালানোই আমার কাজ। কিন্তু তখন অবশ্য এই অভিযোগের কোনো স্পষ্ট চেহারা ফোটেনি আমার মনে। তখন আমি এই সুখেই মজে আছি যে অংশু আমাকে পাগলের মতো ভালোবাসে। পরে বুঝেছিলাম সেই ভালোবাসা কি ভীষণ স্বার্থপর। আমি এক রাত মায়ের কাছে থাকতে চাইলে ওর মুখ ভারী হয়। কখনো দুদিনের জন্য আমার পিসিমার কাছে আসানসোলে বেড়াতে যেতে চাইলে ওর নানা রকম ছুতো করে বাধা দেয়। অথচ ওই সব জায়গায় আমার সঙ্গী হতেও সে রাজি নয়। অর্থাৎ ওর যে এতটুকু অপছন্দ তা আমার ভালো লাগলেও ও কখনোই সেটা করবে না। অথচ আশা করবে যে যা কিছু ওর প্রিয় তা আমারও প্রিয় হবে, আমাকেও হতে হবে ওর মতো। কিন্তু ও কোনো ত্যাগ করবে না আমার জন্য। ওর ভালোবাসার অর্থ হলো এই, তা কিন্তু তখন বুঝিনি। তখনও আমার বিবাহিত জীবন এমন মসৃণ স্বচ্ছন্দভাবে চলছে যা আমি টের পাচ্ছি না মাস আর বছরগুলো কিভাবে উড়ে চলে যাচ্ছে। শীত পড়ল, এবার পর্দার রং বদলাও। কুশানের ঢাকনাগুলো ময়লা হয়েছে, আমার পাঞ্জাবিগুলো ছিঁড়ে আসছে এবার। এই ধরনের ফরমায়েশ ছাড়ে নয়াংশু, আর আমি ছুটি দোকানে দোকানে ওর সব দাবি মিটিয়ে চলি। কিন্তু ও কখনো একখানা শাড়ি হাতে করে বাড়ি আসে না আমার জন্য, কখনো জিজ্ঞেসও করে না আমার কিছু দরকার কি না। ও অফিস করে, তাছাড়া আর কিছুই করে না সংসারের জন্য। ওর নাকি জামা কাপড়ের দোকানে ঢুকতে বমি পায়। পর্দার রং পছন্দ করার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করতে ও রাজি নয়। কিন্তু রংটা আবার ঠিক চোখে না ধরলে খুঁতখুঁতানি ওরই বেশি। এই সবই আমি স্নেহের চোখে দেখছি তখনও। ধরে নিচ্ছি যে এটা ওর পক্ষে ঠিক, এরকম না হলেই ওকে মানাতো না। ও যে আমাকে সবসময় কাছে পেতে চায় সেটা একটা গর্বের বিষয় আমার পক্ষে। মাঝে মাঝে দুপুরে খাওয়ার পর মার কাছে চলে যাই, কিন্তু বিকেল হতেই পরিমরি করে ফিরে আসি অংশু বাড়ি পৌঁছানোর আগে। অফিস থেকে ফিরে আমাকে না দেখলে ওর নাকি খুব খারাপ লাগে, সেটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি বলি অফিস থেকে ফিরে বালিগঞ্জ প্লেসে চলে যেও, সেখানেই চা খেয়ে চলে আসবো একসঙ্গে দুজনে, তাতে আবার ও রাজি নয়। মার কাছে আরও কিছুক্ষণ থাকতে যতই ইচ্ছে করুক আমার, ও চায় ওর নিজের বাড়ির অভ্যস্ত আবহাওয়া, অভ্যস্ত আরাম, চায় ওর নিজের নিজত্ব, যার একটা অংশ হলাম আমি। আর আমার সেই ভূমিকায় আমি সানন্দে মেনে নিয়েছি তখন। ওর সান্ধ্য আড্ডাতেও আমি না থাকলে ওর যে সম্পূর্ণ লাগে না, এতে আমার কখনো কখনো কষ্ট হলেও সেই কষ্ট ছাপিয়ে অনেক বড় হয়ে উঠেছে এই গর্ব আর আনন্দ মেশানো এই অনুভূতি যে আমি নয়াংশুর পক্ষে কত প্রয়োজনীয়।
কত মূল্যবান। আর ধীরে ধীরে আমার নিজেরই অজান্তে একটা পরিবর্তন হলো আমার জীবনে। নয়াংশ দলবলের সঙ্গে মেলামেশায় আমি পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলাম। শিখে নিলাম ওদের কথাবার্তায় যোগ দেবার কায়দাটা। লক্ষ্য করলাম আমার কথাগুলো নেহাত বোকার মতো হয় না। ওদের কাছে বাহবাও পাই মাঝে মাঝে। শুধু তাই নয়, আমার মনে হতে লাগলো ওদের মধ্যে কেউ কেউ শুধু নয়াংশুর কাছেই আসছে না, আজকাল আমারও কাছে আসছে। আমি ওদের মধ্যে ধীরে ধীরে একটা মর্যাদা পাচ্ছি। শুধু বন্ধুর স্ত্রী বলে নয়, আমার নিজের জন্যই পাচ্ছি। আমার সেটা ভালো লাগলো। মনে হলো অংশু যেমন চেয়েছিল তেমনভাবেই আমি আলাদা একজন মানুষ হয়ে উঠেছি। আর অংশুও সুখী হয়েছে আমি যে তার বন্ধুদের মধ্যে নিজের একটা আলাদা জায়গা করতে পেরেছি। ওর কোনো কোনো ধারণা আর ব্যবহার আমার একটু অদ্ভুত লাগছে তখনও, কেমন বাড়াবাড়ি মনে হয়। যেমন একদিন বীরেন তালুকদারের বাড়িতে রাতে খাওয়ার নিমন্ত্রণ ছিল আমাদের। ফেরার সময় বীরেনবাবুই আমাদের পৌঁছে দিলেন তার গাড়িতে। তাকে নিয়ে 6 জন ছিলাম আমরা। কিভাবে বসা হবে সেটা স্থির করতে একটু সময় লাগলো। অংশু আমাকে বলল বীরেনবাবুর পাশে বসতে। আমার ইচ্ছে ছিল না, কিন্তু বেশি আপত্তি করতে লজ্জা করলো আমার। আমার পাশে বসলো একটা মোটা সোটা 14 বছরের মেয়ে। ঘেঁষাঘেঁষিতে অস্বস্তি লাগছে আমার। পিঠ খাড়া করে বসে আছি। বীরেনবাবু আমাকে বারবার বলছেন, আপনি ভালো হয়ে বসুন মিসেস মুখার্জি, আমার চালাতে কোনো অসুবিধে হচ্ছে না। আর আমি বারবার বলছি আমি ঠিক আছি। বাড়ি এসে অংশুকে বললাম, তুমি তখন আমাকে বললে কেন বীরেনবাবুর পাশে বসতে? তাতে কি হয়েছে? বড্ড ঘেঁষাঘেঁষি হচ্ছিল। আমাদেরও তাই। কিন্তু কিভাবে কথাটা বলা যায় ভাবছিলাম। কিন্তু নয়াংশ তা বুঝে নিয়ে বলল, তুমি কি এমন সাংঘাতিক সতী যে গাড়িতেও স্বামী ছাড়া অন্য পুরুষের পাশে বসবে না? আমার তো মত অন্যেরা থাকলে স্বামী স্ত্রীরই কখনো পাশাপাশি বসা উচিত নয়। শোনো কথা, কীরকম সব সৃষ্টি ছাড়া ধারণা। আর একদিন অংশু অফিসের কাজের জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই ওর এক পুরনো বন্ধু এসে উপস্থিত। তার সঙ্গে কয়েকটা বেশি কথা বলার সময়ও পেল না অংশু। ব্রিফকেস গোছাতে গোছাতে বলল, তুমি এক্ষুনি যেও না অসিত, বসো, চা খাও। অসিতবাবু বিব্রত হয়ে বললেন, আমি আজ ভেবেছিলাম তোমারও আজ রথের ছুটি, তা আমি না সন্ধ্যের দিকে আবার আসব, এখন চলি। আরে একটু বসো না, অত দূর থেকে এলে এক্ষুনি চলে যাবে কি? ভদ্রলোক বসে গেলেন। আমি তাকে চা বিস্কুট খাওয়ালাম। কথা বলতে বলতে 10:30 বাজিয়ে দিলেন তিনি। আমি নয়াংশুকে বললাম, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? অসিতবাবুকে তখন বসতে বললে কেন? নয়াংশু বলল, বাহ, মফস্বলে থাকে, কতকাল পরে এসেছে, তখনই ফিরে যাবে তা কি হয়? তুমি বাড়ি না থাকলে কি হতো? আমি না থাকলে তুমি ওকে আপ্যায়ন করতে? তোমারও তো চেনা অসিত। আমি যে একা বাড়িতে, বুন্নিও স্কুলে ছিল তখন। তাতে কি হয়েছে? আমার দিকে তাকিয়ে একটু চুপ করে রইল নয়াংশু। একটু পরে আবার বলল, অসিত না হয়ে যদি কোনো সুপ্রভা বা তপতি আসতো তাহলে কি করতে? সে আলাদা কথা। আলাদা কেন? মেয়ে পুরুষের তফাতটা কি কখনোই ভুলতে পারবে না তুমি? আমি মনে মনে বললাম, তা কি ভোলা যায়? শুধু সেই দিনই নয়, অনেক অনেক দিন এমন হয়েছে যে অংশু বাড়ি নেই আর আমি তার কোনো বন্ধুকে আপ্যায়ন করছি। গৃহকর্ত্রী হিসাবে সেটাই আমার কর্তব্য হয়তো, কিন্তু এই কর্তব্য যা শুরুতে আমি দায়ে পড়ে মেনে নিয়েছিলাম, তা ক্রমশ দেখলাম আমার বেশ ভালোই লাগছে। আমার সব কথা নয়াংশ যেইগুলো মন দিয়ে শোনে না, সেগুলো ভালো লাগে অন্যদের। আর আমি যদি কোনো ঘটনার বিবৃতি দিই তাহলে অংশু প্রায় সবসময়ই বলে ওঠে, তুমি ঠিক বলছো না, এটা এরকম হয়নি, ওরকম হয়েছিল। কিন্তু অন্যেরা সেটা উপভোগ করে। আর অংশু কাছে না থাকলে আমারও বলার স্বাচ্ছন্দ্য যেন আরও বেড়ে যায়। আর বন্ধুরাও যেন একটু বেশি মন খুলে কথা বলে তখন। অবশেষে এমন হলো যে অংশু উপস্থিত থাকলেও কেউ কেউ আমার দিকেই বেশি মনোযোগ দেয়।
সেটা কিন্তু তখন তার ভালো লাগে না, যদিও সে আমাকে এতদিন ধরে স্ত্রী পুরুষের সাম্যের মন্ত্র জপিয়েছে। নয়াংশুর বন্ধুবান্ধব নানান ধরনের, কেউ কেউ বা তার ছাত্র বয়সের পুরনো, কারো কারো সঙ্গে বিজ্ঞাপনের সূত্রে তার আলাপ, কেউ কেউ বা সাংবাদিক বা সাহিত্যিক গোছের। কাউকে অল্প একটু ভালো লাগলেই বাড়ি আসতে বলা তার বরাবরকার অভ্যাস। আর একটা অভ্যাস, যে কোনো নতুন আগন্তুকের আগে ভাগে অত্যন্ত বেশি প্রশংসা করা। যাদের সে অপছন্দ করে তাদের যেমন লাউট কিংবা স্কাম বলতে তার বাধে না, তেমনি কারোর মধ্যে একটু ভালো দেখতে পেলে সে ফুলিয়ে ফাঁপিয়ে আকাশে তোলে। ব্যোমকেশ ভাদুড়ির বিষয়ে সে বলেছিল, অতি সজ্জন, কালচার্ড। ব্যবসায়ীদের মধ্যে এমন কালচার্ড মানুষ বড় দেখা যায় না। আর কিছুদিন পর কি একটা রাজনৈতিক কারণে ব্যোমকেশবাবু যখন জেল হলো, তখনও নয়াংশু বলল যে ওরকম একজন চমৎকার ভদ্রলোককে ধরে জেলে পাঠানো অত্যন্ত অন্যায়। কিন্তু হঠাৎ একদিন যখন আলিপুর জেলের ছাপ মারা মোটা চিঠি এলো আমার নামে, তখন আমি মুখের ছায়া দেখলাম। আমি তাকে পড়তে দিলাম চিঠিটা। সম্পূর্ণ নির্দোষ চিঠি। আমাদের এখানে এসে তার কত ভালো লেগেছিল, আর সব প্রিয় পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন অনেক ছোট জিনিসকেও মূল্য দিতে শিখেছেন। পড়তে বেশ ভালো লাগলো আমার। একটু কষ্টও হলো ব্যোমকেশবাবুর জন্য, কিন্তু নয়াংশু পড়ে শুকনো গলায় শুধু বলল, বাংলা বেশ ভালোই লেখেন ভদ্রলোক। অথচ আমি জানি চিঠিটা যদি আমার বদলে তাকে লেখা হতো তাহলে ওটার প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠত সে। খেতে বসে সারাক্ষণ আমার ব্যোমকেশ ভাদুড়ির গুণগান শুনতে হতো। আর একবার আমাদের নিমন্ত্রণ ছিল লেকের রজনী ক্লাবে। সাহিত্যিক গুণময় দেব নয়াংশুকে দেখলেই বলে ওঠেন, মালতী দেবী কোথায়? পর মুহূর্তেই আমাকে দেখতে পেয়ে হেসে বলেন, আসুন মিসেস মুখার্জি, আপনাকে ছাড়া আপনার স্বামীকে ঠিক সম্পূর্ণ মনে হয় না। সেদিন আবার আমি সেই ছায়া দেখলাম নয়াংশুর মুখে। বাড়ি ফিরে বলল, গুণময় বাবু ভারী সরল মানুষ, মনের সব কথাই মুখে বলে ফেলেন। আমি একটু চতুরভাবে বললাম, আমার কিন্তু গর্ব হতো কেউ যদি বলতো তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। কোনোটাই ঠিক নয়। মানুষের যদি কোনো মূল্য থাকে সে তার নিজেরই মধ্যে। আমরা অমুকের স্বামী অথবা স্ত্রী, এছাড়াও আমাদের নিজস্ব পরিচয় আছে। ওরকম করে বলাটা অভদ্রতা এবং বোকামি। আমি তর্ক তুললাম, তাহলে আমি কেন তোমার মিসেস বলেই নানা জায়গায় নিমন্ত্রণে যাব? ইচ্ছে না হলে যেও না। আর কথা বলল না নয়াংশু। বিছানায় এসে পাশ ফিরে গুম হয়ে রইল, যেন আমি কোনো অপরাধ করেছি। আমিও মুখ ফিরিয়ে রইলাম। আমার মনে পড়ল সেই একদিন বলেছিল, আমি না থাকলে তার আড্ডা অসম্পূর্ণ। আর যদি ওরকম কথাই অন্য কেউ বলে থাকে, এমন কি দোষ করেছে? কেন এমন মেজাজ খারাপ হলো নয়াংশুর? অথচ গুণময় দেবের লেখার প্রশংসায় সে পঞ্চমুখ। ওনার নতুন উপন্যাস নিয়ে 1 ঘন্টা ধরে কথা বলতে তাকে আমি শুনেছি। আসলে গুণময় দেব ওর চাইতে আমার প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন। আমি না গেলে অত্যন্ত নিরাশ হতেন তিনি। আমাকে দেখা মাত্র ওনার মুখে চোখে বেশি খুশি ফুটে উঠেছিল। এই ব্যাপারটা নয়াংশু তার একজন প্রিয় লেখকের মধ্যে ক্ষমা করতে পারছে না। কিন্তু এটা অন্যায় কেন? অভদ্রতাই বা কেন? রজনী ক্লাবে আমরা দুজনেই নিমন্ত্রিত হয়েছিলাম। সেই দুজনের যে কোনো একজন অনুপস্থিত থাকলে সেটা তো লক্ষণীয় হবেই, এ তো সোজা কথা। আর আপনাকে ছাড়া আপনার স্বামীকে সম্পূর্ণ মনে হয় না, এই কথায় আসলে তো কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে, আমাদের দুজনকেই দিচ্ছেন। একটি সুখী দম্পতি রূপে দেখানো হচ্ছে আমাদের, তাই নয় কি? আমাদের বাড়িতে কয়েকবার এসেছেন গুণময়বাবু, অন্যান্য জায়গাতেও দেখা হয়েছে। সর্বদা একসঙ্গে দেখেছেন নয়াংশু আর আমাকে। সেই জন্য ওরকম কথা তার মনে হওয়াই স্বাভাবিক, তাই নয় কি? কি দোষ আছে এতে? অংশুর এত রেগে গেল কেন? আমি যখন ওর অফিস সংক্রান্ত কোনো অনুষ্ঠান বা নিমন্ত্রণে যাই মিস্টারের সঙ্গে মিসেস রূপী হয়ে, সেখানে স্ত্রী ছাড়া আর কোনো পরিচয় নেই আমার, সেটা তো দিব্যি মেনে নেয়। আসল কথা, স্বামী মশাই যে কর্তা তা ভুলতে পারেন না, স্ত্রী যে অধীন তা ভুলতে পারে না। আসল কথা, যতই আমরা আধুনিকতার বড়াই করি, পুরুষের পুতুল হয়েই থাকতে হবে মেয়েদের।
অথচ মুখে কতই না গালভরা বুলি নয়াংশুর। কিন্তু ওর মনের তলার কথাটা কি এই নয় যে সকলেই সবসময় আমার চাইতে ওর দিকেই বেশি মনোযোগ দেবে? আর তার মানে কি এই দাঁড়ায় না যে ওই স্বার্থপর, আত্মম্ভরি, হিংসুটে? ভাবতে ভাবতে আমার মাথার মধ্যে চিড়বিড় করে উঠল। ওর পাশে শুয়ে থাকতেও বিশ্রী লাগছিল সেই রাত্রে। শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা একটি বড় গল্প, রাত ভরে বৃষ্টি। গল্পের পরবর্তী অংশ পরের ভিডিওতে। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।